আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউপিজিডিসিএল এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা অ্যানুয়াল রিপোর্ট 2024 অনুসারে এই স্টকটার অ্যানালাইসিস করব। তো আমাদের চ্যানেলে ইউপিজিডিসিএল এই স্টকটার অ্যানালাইসিস করার জন্য অনেক রিকোয়েস্ট এসেছে, সেই প্রেক্ষিতেই আজকের ভিডিওটা করা। একই সাথে নেক্সট কোন স্টকের অ্যানালাইসিস আপনারা দেখতে চান সেটা এই ভিডিওর কমেন্টে আপনারা জানান। এই ভিডিও আপলোড করার 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি যে স্টকের রিকোয়েস্ট আসবে আমরা সেই স্টকটারই অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো দেরি না করে আপনারা কমেন্টে জানান এই অ্যানালাইসিসটার পরে নেক্সট অ্যানালাইসিসে আপনারা কোন স্টকটার বা কোন কোম্পানিটার অ্যানালাইসিস দেখতে চান। তো অ্যানালাইসিসে যাওয়ার আগে কিছু কথা একটু বলে নেব। আমি পাওয়ার সেক্টরটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আমি পার্সোনালি আমি নিজে আসলে পাওয়ার সেক্টরটা খুব ভালো বুঝি না। কারণ আমি যতটুকু জানি যে পাওয়ার সেক্টরের মেইন বায়ার কিন্তু গভর্নমেন্ট, সো গভর্নমেন্টের পলিসির চেঞ্জের কারণে কিন্তু এই স্টকগুলার বা এই কোম্পানিগুলার বিজনেসে কিন্তু অনেক ডাইনামিক্স চেঞ্জ হয়ে যেতে পারে। তো সরকার পরিবর্তন ছাড়াও সরকার যে কোনো মুহূর্তে বা যে কোনো বছর চাইলে এদের সাথে কন্ট্যাক্ট রিনিউ নাও করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস একটু হুমকির সম্মুখীন হতে পারে। সেই হিসাবে কিন্তু আমি পাওয়ার সেক্টরে তেমন ভিডিও করি না, এছাড়া আমি নিজেও আসলে পাওয়ার সেক্টরকে অ্যাক্টিভলি ফলো করি না। তারপরেও ইউপিজিডিসিএল নিয়ে আপনারা এত বেশি রিকোয়েস্ট করেছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই আমি আসলে এই ভিডিওটা রেকর্ড করছি। সো এই ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টে আমাকে সেটা শুধরে দিবেন। আমারও হয়তো কিছু জিনিস জানার ভুল থাকতে পারে বা কম থাকতে পারে, সেটা আমি শুধরে নেবার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার জন্য কোনো পরামর্শ দিচ্ছি না। আমি শুধুমাত্র তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টে যেই ডেটা আছে সেই ডেটার উপর বেস করেই ভিডিওটি করার চেষ্টা করেছি। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। এ পর্যায়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি। তো আজকে আমরা যেই স্টকটার অ্যানালাইসিস করব সেটার টিকার নেম ইউপিজিডিসিএল। এটার কোম্পানি নেম ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই কোম্পানিটা 2007 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা স্টক। এছাড়াও এটি এ ক্যাটাগরির একটি স্টক। তো এই স্টকটার বা এই কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা দেখি, এর স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংসে আছে 90% এবং ইনস্টিটিউট হোল্ডিংসে 7.44%, ফরেন হোল্ডিংসে 0.1% এবং পাবলিক হোল্ডিংসে 2.55% স্টক আছে। তো আমরা এর ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সটা যদি একটু দেখে নেই, ফ্রি ফ্লোট শেয়ার আছে 10%, অথরাইজড ক্যাপ 1000 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 579 কোটি টাকা এবং এর মার্কেট ক্যাপ আছে 7576 কোটি টাকা। বাজারে টোটাল শেয়ার আউটস্ট্যান্ডিং আছে 58 কোটি। আর আমরা যদি এর বেসিক বিজনেস ম্যাট্রিক্স একটু দেখে নেই, এই কোম্পানিটার এমপ্লয়িজ আছে 489 জন এবং আনঅডিটেড পি 4.58, অডিটেড পি 9.44, আর এর এনএভি 53 টাকা, আর এর এনএভি টু প্রাইস 2.4x। দ্যাট মিনস এই কোম্পানিটা তার এনএভি 2.4x বা অলমোস্ট 2.5x দামে মার্কেটে ট্রেডেড হচ্ছে। তো আমরা যদি এইখানে তার 52 উইক্সের প্রাইস রেঞ্জটা দেখে নিই, সো এই কোম্পানিটা তার 52 উইক্স প্রাইস রেঞ্জের এখন এই পর্যায়ে বা মোটামুটি বটম একটা পর্যায়ে আসলে আছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই কোম্পানিটার কারেন্ট প্রাইস 130 টাকা বা 131 টাকা অলমোস্ট, এবং এর 52 উইক্সের লো 119 টাকা বা 120 টাকা এবং 52 উইক্সের হাই 233 টাকা। তো এই স্টকটার ইপিএস 13 টাকা 83 পয়সা, পিই 4.58, আনঅডিটেড পি এটা, আর এনএভি 53.22, আর এনএভি টু প্রাইস 2.5x, যেটা অলরেডি একবার বলেছি। এই ভিডিওতে আমরা এই স্টকটার জুন 2024-এর যে ডেটা সেই ডেটার উপর বেস করেই অ্যানালাইসিস করার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা আসলে তার ব্যালেন্স শিটের ডেটাটা একটু দেখি। তো এই কোম্পানিটার টোটাল অ্যাসেট আছে 7300 কোটি টাকার এবং এর টোটাল কারেন্ট অ্যাসেট আছে 3723 কোটি টাকার, টোটাল লায়াবিলিটিস 3818 কোটি টাকা এবং টোটাল কারেন্ট লায়াবিলিটিস 3732 কোটি টাকা। এই কোম্পানিটার টোটাল ডেট আছে 685 কোটি টাকার এবং এর টোটাল ইকুইটি 3481 কোটি টাকার। আর এই কোম্পানিটা তার পিপিইতে বরাদ্দ রেখেছে 3576 কোটি টাকা এবং তার ইনভেন্টরিতে আছে 501 কোটি টাকা। রিটেইনড আর্নিংস হিসাবে আছে 2643 কোটি টাকা এবং টোটাল রিসিভেবলসে আছে 3031 কোটি টাকা। এছাড়াও এই কোম্পানিটার টোটাল লায়াবিলিটিস এবং ইকুইটি মিলিয়ে আছে 7300 কোটি টাকা। আর এই কোম্পানিটার কারেন্ট রেশিও 1x। দ্যাট মিনস এই কোম্পানিটার যে পরিমাণ কারেন্ট লায়াবিলিটিস আছে
সেম পরিমাণ তার কারেন্ট অ্যাসেট আছে। সো এই কোম্পানিটার আসলে কারেন্ট লায়াবিলিটিজ এর পরিমাণটা একটু বেশি, বোঝাই যাচ্ছে যে তার কারেন্ট অ্যাসেটের সমপরিমাণ তার কারেন্ট লায়াবিলিটিজ আছে, বা এখানে যদি আমরা এক্সাক্ট অ্যামাউন্টটা বলি সেক্ষেত্রে কিন্তু তার কারেন্ট লায়াবিলিটিসটা তার কারেন্ট অ্যাসেটের চাইতে একটু বেশি আছে, যেটা কিন্তু এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি। এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার যদি টোটাল অ্যাসেটস এর যেই চার্টটা সেটা যদি একটু দেখি, সো এইখানে আমরা ট্রেন্ডটা দেখলে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা 3 বছর মোটামুটি একটা লেভেলে ছিল, দেন 3 বছর আবার কিছুটা কমেছে, পরে 2021 সালে কিন্তু এই কোম্পানিটার একটা মোটামুটি ভালো একটা গ্রোথ দেখা গিয়েছে, দেন আবার এই গত 3 বছর ধরে এই কোম্পানিটার কিন্তু একটু টোটাল অ্যাসেটটা কমতেছে আসলে। এ পর্যায়ে এই কোম্পানিটার টোটাল লায়াবিলিটিস যদি আমরা দেখি, সো এই কোম্পানিটার আসলে লায়াবিলিটিস মোটামুটি ফার্স্ট দিকে যেমনটাই ছিল, বাট ইদানিং টাইমে কিন্তু তার লায়াবিলিটিসটা একটু বেড়ে গিয়েছে, যেটা কিন্তু তার টোটাল অ্যাসেটের সাথে পাল্লা দিয়ে যদি আমরা আগের বছরগুলোর সাথে তুলনা করি, সো এই বাড়তিটা কিন্তু একটু বেশি, বাট এইখানে বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে যে তার যে টোটাল লায়াবিলিটিস সেটা কিন্তু তার অ্যাসেটের একটা মোটামুটি রেশিও মেনটেন করেই চলতেছে, যে কারণে কিন্তু তার টোটাল অ্যাসেট কমতেছে, ওই সময় তার টোটাল লায়াবিলিটিসও কমতেছে। বাট এই গ্রাফটা যদি আমরা দেখি, এইখানের যে গ্যাপটা, এইখানে গ্যাপটা অনেক বেশি, দ্যাট মিনস তার টোটাল অ্যাসেট যে পরিমাণে বেড়েছে তার চাইতে অনেক বেশি করে কিন্তু তার টোটাল লায়াবিলিটিস বেড়েছে। এই কোম্পানিটার যদি আমরা আসলে টোটাল ইকুইটি দেখি, সো ইকুইটি তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা স্টেডি গ্রোথ ছিল একটা সময় পর্যন্ত, তারপর কিন্তু এই কোম্পানিটার টোটাল ইকুইটি একটা জায়গায় মোটামুটি আটকে আছে। এ পর্যায়ে আমরা এই কোম্পানিটার আর্নিংস ডেটাটা একটু দেখবো। সো এই কোম্পানিটার আর্নিংস আমরা দেখতে পাচ্ছি যে এদের টোটাল রেভিনিউ 2024 সালে ছিল 3,478 কোটি টাকা, এবং যার মধ্যে তার অপারেটিং প্রফিট ছিল 1,002 কোটি টাকার, এবং নেট প্রফিট ছিল 812 কোটি টাকা। তো এই কোম্পানিটা যদি 5 বছরের রেভিনিউ সিএজিআরটা দেখি, সো এই কোম্পানিটা 5 বছরে প্রতি বছর ইয়ার অন ইয়ার আসলে 25.32% করে রেভিনিউ সিএজিআর করেছে, যেটা কিন্তু খুবই ভালো একটা নাম্বার, এবং 10 বছরের রেভিনিউ সিএজিআর যেটা ছিল 26.58%। তো ওভারঅল বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটা কিন্তু লং টার্মে মোটামুটি বেশ ভালো রেভিনিউ গ্রো করতে পারতেছে। দুঃখের বিষয় সে তুলনায় কিন্তু এই কোম্পানিটার নেট প্রফিটে সেই রিফ্লেকশনটা দেখা যাচ্ছে না, কারণ আমরা 5 বছরের নেট প্রফিটে সিএজিআর এ দেখতে পাচ্ছি এই কোম্পানিটার 5 বছরের নেট প্রফিট সিএজিআর ছিল 1%, দ্যাট মিনস এই কোম্পানিটা গত 5 বছর তার রেভিনিউ 1% করে ইয়ার অন ইয়ার ইনক্রিজ করেছে, সো এটা কিন্তু আসলে খুব একটা নেট প্রফিটের গ্রোথটা কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না। আর এই কোম্পানিটার যদি আমরা 10 বছরের নেট প্রফিট সিএজিআর দেখি, যেটা 15.25%, সো এটা মোটামুটি ভালো, বাট এই 5 বছরের রেভিনিউ সিএজিআর 25% থাকার পরেও এই কোম্পানিটা কেন নেট প্রফিট সিএজিআর এত কম সেটা আসলে দেখতে হবে, কারণ এই কোম্পানিটাকে এই জিনিসটা কিন্তু আসলে চিন্তার বিষয় যে তার রেভিনিউ এই পরিমাণ বেড়েছে লাস্ট 5 ইয়ার্সে বা 5 বছর আগের তুলনায়, বাট তার নেট প্রফিটটা ওই তুলনায় বাড়ে নাই। তো এটা কিন্তু আসলে তার ম্যানেজমেন্টের কোনো সমস্যা নাকি অন্য কোনো সমস্যা, এই জিনিসটা কিন্তু আসলে দেখতে হবে। আর এই কোম্পানিটা যদি আমরা অপারেটিং প্রফিট মার্জিনটা দেখি, সো এই কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 28.84%, সো এটা কিন্তু মোটামুটি একটা ভালো নাম্বার, এবং নেট প্রফিট মার্জিন 23.36%, সো এটাও কিন্তু মোটামুটি ভালো। 2024 সালে নেট প্রফিট মার্জিন 23.36%, সো এই পরিমাণ নেট প্রফিট মার্জিন থাকার পরেও তার নেট প্রফিট সিএজিআরটা কিন্তু আসলে বেশ কম। তো এখানে আসলে দেখতে হবে যে এই কোম্পানিটার সমস্যাটা আসলে কোন জায়গায়, এটা কিন্তু একটা মোটামুটি বড় একটা সমস্যা। এ পর্যায়ে আমরা এই কোম্পানিটার যদি রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, সো আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার কিন্তু রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ড, সো এইখানে দেখা যাচ্ছে যে এইখানে যে মোটামুটি একটা ভালো গ্যাপ আছে রেভিনিউ আর কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে, এই জিনিসটা কিন্তু তারা কিন্তু তাদের রেভিনিউ অনেক বাড়ার পরেও এই গ্যাপটা কিন্তু অলমোস্ট কনসিস্টেন্ট, সো তার মানে কিন্তু আসলে তারা যে পরিমাণ রেভিনিউ জেনারেট করতেছে, কস্ট অফ গুডস সোল্ডও কিন্তু সেই একই সাথে পাল্লা দিয়ে কিন্তু আসলে তাদের কস্ট অফ গুডস সোল্ড বাড়তেছে, যেটা কিন্তু আসলে তারা এইখানের যে প্রোডাকশন বা এই যে রেভিনিউ এটার সাথে কিন্তু অনেক পার্থক্য। তো ওই তুলনায় আসলে যখন ম্যাস প্রোডাকশনে তারা গেল, ওই সময় কিন্তু তাদের কস্ট অফ গুডস সোল্ড আরো কমে যাওয়া উচিত ছিল, বাট এই ক্ষেত্রে কেন কমলো না সেটা দেখার বিষয়। তবে এটার পেছনে রিজন হিসাবে থাকতে পারে ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু আসলে জ্বালানি তেল বা গ্যাসের দাম যেহেতু বেড়ে গিয়েছে, সেই কারণে হয়তো বা তাদের কস্ট অফ গুডস সোল্ড যেটা সেটাও আসলে বেড়ে গিয়েছে কোভিড পরবর্তী সময়ে। তো এটা একটা রিজন হতে পারে, তবে আসলে কোভিড চলাকালীন সময় কিন্তু আসলে তেলের দাম অনেকটাই কমে গিয়েছিল, সেটার একটা রিফ্লেকশন, বা তাদের যেই ন্যাচারাল গ্যাস ইউজ করে থাকলে সেটার দামও কিন্তু অনেকটা কমে গিয়েছিল, এইটার একটা রিফ্লেকশন কিন্তু এই জায়গাটায় আমাদের দেখা উচিত ছিল। তারপরে অবশ্যই
যুদ্ধ বা বিভিন্ন কারণে সেটার দাম বেড়ে গিয়েছে। এই জায়গাটায় হয়তো মেনে নেওয়া যায়। বাট মাঝখানে কিন্তু আমাদের গ্যাপটা আরেকটু বড় দেখা উচিত ছিল বলে আমি মনে করি। তারপরেও আবারও বলে নিচ্ছি, আসলে আমি পাওয়ার সেক্টর যেহেতু অ্যাক্টিভলি ফলো করি না, সো এখানে হয়তো আমার কিছু জিনিস আমি মিস করে যেতে পারি। সো আমি যদি কিছু মিস করি, আপনারা কমেন্টে অবশ্যই সে ব্যাপারে শেয়ার করতে পারেন। আমরা যদি এই কোম্পানিটার নেট প্রফিট মার্জিনটা দেখি, নেট প্রফিট মার্জিন আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা 2015 সাল থেকে যদি দেখি, তারা কিন্তু একটা সময় বা একটা ভালো সময় তারা 60% প্লাস করে তাদের নেট প্রফিট মার্জিন রেখেছিল, অলমোস্ট 75%। তারপর দেখা গেল যে তাদের আসলে নেট প্রফিট মার্জিনে মোটামুটি কোভিড পরবর্তী সময়ে কিন্তু মোটামুটি একটা ভালো ধস নামলো। তারপর আসলে যেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার কিন্তু নেট প্রফিট মার্জিন কমতে কমতে 20%-এ চলে এসেছে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি 23%। তো এই বছরটা একটু বেড়েছে লাস্ট ইয়ারের তুলনায়। লাস্ট 2 ইয়ার্স কিন্তু 20% ছিল, এই বছরটা একটু বেড়েছে। আর এছাড়া কিন্তু তার সর্বোচ্চ নেট প্রফিট মার্জিন আমরা দেখতে পাচ্ছি যে 72% ছিল। তো এই জায়গাটাও একটু চিন্তার বিষয়। এই জায়গাটায় মাঝখানে বাংলাদেশ সরকার আসলে ফরেন কারেন্সি বা বিভিন্ন কারণে বিদ্যুৎ কেনার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিল। তো এটা একটা রিজন হতে পারে, বাট প্রফিট মার্জিনটা সে জায়গায় তার আসলে রেভিনিউ তো বেড়েছে। তো প্রফিট মার্জিনটাও মোটামুটি বাড়া উচিত ছিল বলে আমি মনে করি। আর এই কোম্পানিটার যদি কিছু রেশিও ডেটা আমরা দেখি, তো অ্যাসেট টার্নওভার রেশিও, এই কোম্পানিটার যেই পরিমাণ অ্যাসেট আছে সেই তুলনায় এরা 0.5x বা হাফ টার্নওভার জেনারেট করতে পারতেছে। এটা মোটামুটি খারাপ না, কারণ আসলে পাওয়ার সেক্টর যেহেতু, তার পাওয়ার সেক্টরে পাওয়ার জেনারেশনের জন্য মোটামুটি অ্যাসেট প্রয়োজন আছে, সেই হিসাবে আসলে এটা মোটামুটি ভালোই বলবো। আর তার যদি ইনভেন্টরি টার্নওভার রেশিও দেখি, তার যে পরিমাণ ইনভেন্টরি আছে তার 3.6x সে সেল করেছে। অলমোস্ট যদি আমরা বলি 4 টাইমস তার ইনভেন্টরি অনুযায়ী সেল করেছে। আর রিসিভেবলস টার্নওভার রেশিও যদি দেখি 1.1x, দ্যাট মিনস তার যে টার্নওভারের মোটামুটি ডাবল সে রিসিভেবলস হিসাবে পাবে সরকারের কাছ থেকে। এইটা কিন্তু বিজনেস হিসাবে তার জন্য আসলে ভালো ডেটা বা ভালো বলবো না, কারণ সে যে পরিমাণ টার্নওভার জেনারেট করেছে সেম টাকাই সে তার ক্লায়েন্টের কাছ থেকে পাচ্ছে, যে যে ক্ষেত্রে বা এই ক্ষেত্রে তার ক্লায়েন্ট আসলে গভর্নমেন্ট। তো গভর্নমেন্টের যেহেতু আসলে মোটামুটি আর্থিকভাবে সংকটে আছে, বা পূর্ববর্তী সরকার যেহেতু আর্থিকভাবে সংকটে ছিল, সেক্ষেত্রে আসলে পাওয়ার সেক্টর বা এই যে সব কোম্পানিগুলোকে পে করতে পারতেছিল না। তো হিসাবে তার এখানে রেশিওটা একটু বেশি, যেটা আসলে মোটামুটি সবগুলা পাওয়ার সেক্টরের কোম্পানির জন্যই প্রযোজ্য। বাট অ্যাজ এ বিজনেস এটা অবশ্যই এই কোম্পানিটার বা এই বিজনেসটার জন্য একটা ভালো ডেটা না। যাই হোক, এবার যদি আমরা ডেট টু রেশিও দেখি বা ডেট রেশিও দেখি, সেই কোম্পানিটার অ্যাসেটের এগেনস্টে 0.09x ডেট আছে। এটাকে মোটামুটি আমি ভালোই বলবো। অলমোস্ট জিরো ডেটের কাছাকাছি একটা কোম্পানি। এবং ডেট টু ইকুইটি রেশিও 0.2x, এটাও মোটামুটি ভালো, ইকুইটির তুলনায় অনেক কম ডেট আছে। আর তার ডেট কভারেজ রেশিও যদি দেখি 4.85। তো এই এত কম পরিমাণ ডেট থাকার পরও তার ডেট কভারেজ রেশিওটা একটু বেশি মনে হচ্ছে, কারণ এইখানে তার 4.85 টাকার এগেনস্টে 1 টাকায় তার ডেট বা ইন্টারেস্ট কভারেজ ফিতে চলে যাচ্ছে। সো ডেট কভারেজ রেশিওটা আসলে যেহেতু তার ডেটটা কম, ওই তুলনায় তার ডেট কভারেজ রেশিওটা একটু বেশি মনে হচ্ছে। আর আমরা যদি ক্যাপেক্স টু রেভিনিউ দেখি, সো এই কোম্পানিটা তার রেভিনিউর 0.02x ক্যাপেক্সে খরচ করতেছে, এটা মোটামুটি রিজনেবল। এবং ক্যাপেক্স টু নেট প্রফিট 0.07x, এটাও রিজনেবল। আর আরওএ, রিটার্ন অন অ্যাসেট, এই কোম্পানিটার 11.13%, আরওই 23.33%, এবং আরওসি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এটা 37.54%, আর ওআইসি রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল 19.49%। সো এই নাম্বারটাকে মোটামুটি আমার কাছে রিজনেবলই মনে হচ্ছে, মোটামুটি ভালো মনে হচ্ছে। ডাবল ডিজিটের একটা নাম্বার আছে। এবার যদি আমরা আসলে ডেট টু ইকুইটি রেশিওটা দেখি, ডেট টু ইকুইটি রেশিও দেখলে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার মাঝখানে মোটামুটি ডেট ছিল, দেন আসলে কোভিড চলাকালীন তারা ডেট অনেকটা শোধ করে দিয়েছে, দেন আবার ডেট বাড়তেছিল, তারপর এখন আবার কমতেছে। এটা মোটামুটি একটা ভালো সাইন। আর এদের যদি অ্যাসেট টার্নওভার রেশিওটা দেখি, সো অ্যাসেটের টার্নওভার, এরা অ্যাসেট টার্নওভার রেশিওটা মোটামুটি আসলে 0.5x এর আশেপাশে আছে, যেটা খারাপ না আসলে আমি বলবো। এই জায়গাটায় জুন 2022-তে তার অ্যাসেট টার্নওভার রেশিও বেশ ভালো ছিল। তো এটাও মোটামুটি আসলে খারাপ না অ্যাসেট টার্নওভার রেশিও, বিশেষ করে লাস্ট 4 ইয়ার্সের ডেটা।
0.4x এর উপরে আছে। সো মোটামুটি অ্যাসেট টার্নওভার রেশিওটা ভালো। ROE ও যদি দেখি এটা 20% প্লাস ছিল 1 বছর বাদে। তো এটা মোটামুটি ভালো, বাট রিসেন্ট টাইমে তার ROE একটু কমতেছে। এই জিনিসটা আসলে সামনে কি সেম ট্রেন্ড সে ফলো করে কিনা এটা দেখতে হবে। সো এটা যদি ফলো না করে, এখান থেকে যদি রিভার্স করে, তাহলে আসলে এটা মোটামুটি একটা ভালো জিনিসই হবে। আর আমরা যদি তার ক্যাশ ফ্লোটা দেখি, তো ক্যাশ ফ্লোতে দেখতে পাচ্ছি যে এই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ। ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার মাইনাস 1 টাকা 90 পয়সা। সো 1 টাকা 90 পয়সা করে সে মাইনাস আছে তার ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ারে। আর যেহেতু সে মাইনাস, সেক্ষেত্রে তার ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল আসলে আমরা হিসাব করতে পারতেছি না। আর ডিভিডেন্ড পে আউট রেশিও এই কোম্পানিটা লাস্ট ইয়ারে 80% বা 81% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে, যেটা কিন্তু বেশ ভালো বাংলাদেশের মার্কেট অনুযায়ী। এবং 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর 78.99%। দ্যাট মিনস এই কোম্পানিটা কিন্তু তার ডিভিডেন্ড পেইডের উপরে মোটামুটি একটা কনসিস্টেন্ট একটা গ্রোথ দেখিয়েছে। এই নাম্বারটা কিন্তু বেশ ভালো, 78% বা 79%। এটা কিন্তু বেশ ভালো, সেটা অ্যাপ্রিসিয়েট করা যায় এই কোম্পানিটাকে। আর 10 ইয়ার্সের ডেটা আসলে পাওয়া যায় নাই, সো এটা আসলে বলতে পারতেছি না। আর যেহেতু কারেন্ট ইয়ারে তার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ, এই কারণে আসলে তার ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও মাইনাস চলে এসেছে। এবং 5 ইয়ার্স ও 10 ইয়ার্সের তুলনায় তার ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআরটা মাইনাস এসেছে। আর আমরা যদি এই কোম্পানিটার ডিভিডেন্ড পেইডের ডেটা দেখি, তো এই কোম্পানিটা মোটামুটি ভালো ডিভিডেন্ড পে করতেছিল। দেন আসলে এই জায়গাটায় এসে তার ডিভিডেন্ড পেইডের পরিমাণটা বা টাকার অঙ্কে সেটা কিন্তু কমে গিয়েছে। এটা আবার কিন্তু ভালো না। আর ডিভিডেন্ড পে আউট রেশিও যদি দেখি, তো এই কোম্পানিটা কিন্তু আসলে 100% প্লাস বা 100%-এর আশেপাশে ডিভিডেন্ড পে আউট মেনটেন করার চেষ্টা করে এসেছে। এই জায়গায় 50% ছিল, তারপর 100%-এর আশেপাশেই ছিল, এবং এই কোম্পানিটা কিন্তু 200% প্লাস বা অলমোস্ট 300%ও পে করে এসেছে। সো এই জায়গাটায় কিন্তু এই কোম্পানিটা মোটামুটি ভালোই বলা যায়। আর তার ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেড যদি বলি, তো যেহেতু জুন 2021-এ এই যে 200% প্লাস সে ডিভিডেন্ড পে করেছে, তো তার ফ্রি ক্যাশ ফ্লোর চাইতে অনেক বেশি ডিভিডেন্ড পে করেছে। এবং জুন 2022, যেটা 2022 সালও সেম জিনিস, 2023ও সেম। তো এই বছরগুলোতে সে কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো, তার দেখতেছি যে ফ্রি ক্যাশ ফ্লোর অবস্থা খুব একটা ভালো না, বাট সে কিন্তু ডিভিডেন্ড পেইডটা মোটামুটি মেনটেন করার চেষ্টা করতেছে। সো এই কোম্পানিটার আসলে ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার বা এই জায়গাটায় একটু মনোনিবেশ করা উচিত হবে বলে আমি মনে করতেছি। এই পর্যায়ে আমরা আসলে এই কোম্পানিটার কিছু ভ্যালুয়েশন দেখব। সো প্রথমেই আসলে রিলেটিভ ভ্যালুয়েশন। সো এই কোম্পানিটা আসলে আমি রিলেটিভ ভ্যালুয়েশনে যেতে পারতেছি না, কারণ তার যে পিয়ার কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর ডেটা আসলে আমি পাই নাই। আর এই পর্যায়ে যদি আমরা আসলে এই কোম্পানিটার ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ভ্যালুয়েশনে যাই, তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই কোম্পানিটার আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 10 ইয়ার্সে অ্যাভারেজ গ্রোথ রেট ছিল 273%। আর এই কোম্পানিটার জন্য আমরা ডিসকাউন্ট রেট ধরেছি 12.79%, যেটা আসলে 20 বছরের ট্রেজারি বন্ডের ইল্ড। আর এই কোম্পানিটার শেয়ারস আউটস্ট্যান্ডিং আছে 580 মিলিয়ন বা 58 কোটি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা আসলে প্রিভিয়াসলি তার অ্যাভারেজ গ্রোথ রেট ছিল 273%। আর যেহেতু আসলে সামনে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বা বেশ কিছু কারণে আমরা যদি ধরি যে এই কোম্পানিটার সামনে গ্রোথটা একটু কমে যাবে, একই সাথে আসলে ডিসকাউন্ট রেটের চাইতে বেশি গ্রোথ রেট আমরা যেহেতু ধরতে পারতেছি না ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে, তো আমরা ধরতেছি যে এই কোম্পানিটার আসলে গ্রোথ নেক্সট 10 ইয়ার্স একদম অ্যাভারেজ 8% করে তার গ্রোথ হবে। তো এটা যদি আমরা ধরি এই কোম্পানিটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 255 টাকা 76 পয়সা বা 256 টাকার মতো, যেটা আসলে 95% আন্ডার ভ্যালুড আছে আমাদের হিসাবে। আর এই কোম্পানিটা যদি আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে দেখি, সেক্ষেত্রে আসলে লাস্ট ইয়ারে যেহেতু এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ ছিল, সো আমরা আসলে এই মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করতে পারতেছি না। তাহলে আমরা নেক্সট ভ্যালুয়েশন মডেলে চলে যাই, যেটা আসলে রিসিডুয়াল ইনকাম মডেল। সো রিসিডুয়াল ইনকাম মডেলে যদি আমরা এই কোম্পানিটার লাস্ট 10 ইয়ার্সের ইকুইটি গ্রোথ দেখি, সো এই কোম্পানিটা লাস্ট 10 ইয়ার্সে অ্যাভারেজ 17.6% করে ইকুইটি গ্রোথ ছিল। এবং তার অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ রেটটা যদি দেখি, যেটা ছিল 21.44%। এখানে আমরা আসলে তার জন্য ডিসকাউন্ট রেট ধরেছি 12.79%, যেটা অলরেডি বলেছি যে 20 বছরের ট্রেজারি বন্ডের ইল্ড। আর এইখানে আসলে আমরা 2.5% গ্রোথ রেট ধরেছি, যেটা আসলে আমাদের ইকোনমিক্যাল বা জিডিপি গ্রোথ রেট 4 বা 4.5%। তো এখানে আমরা মোটামুটি কনজারভেটিভ থেকে 2.5% ধরেছি গ্রোথ রেট। তো এই পর্যায়ে আমরা যদি, যেহেতু আসলে নেট প্রফিট আফটার ট্যাক্সের গ্রোথ রেটটা দেখতে পাচ্ছি 21.44%,
আর যেহেতু সামনে আসলে সরকার যদি কোনো কারণে এদের কাছ থেকে পাওয়ার না কেনে, বা সরকার যেহেতু আসলে এখন পাওয়ারের জন্য অল্টারনেটিভ সোর্স খুঁজতেছে, সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি যে নেক্সট 10 ইয়ার্স এই কোম্পানিটার নেট প্রফিট আফটার গ্রোথ হবে তার আর্নিংসের ডেটার মতোই। তো যে ক্ষেত্রে আমরা দেখেছি যে তার 5 ইয়ার্সের নেট প্রফিটের গ্রোথ বা সিএজিআর ছিল 1%। সো আমরা এই জায়গাটায় মোটামুটি, যেহেতু আসলে 21%, আর আমরা 5 ইয়ার্সের সিএজিআর পেয়েছি 1%, তো এই জায়গাটায় আমরা 3%-এর মতো মোটামুটি ধরি। আর তার এভারেজ ইকুইটি গ্রোথ রেট যেটা ছিল 17.6%। তো তার আসলে সামনে যদি সে তার কোনো কোম্পানি বা এইসব জায়গায় যদি এক্সপান্ড না করে, এবং তার ফ্রি ক্যাশ ফ্লো যেহেতু আসলে আমরা খুব একটা ভালো ডেটা পাই নাই, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই কোম্পানিটার ইকুইটি খুব বেশি বাড়বে না। আর সেই হিসাবে যেহেতু প্রিভিয়াসলি 17.6% ছিল, আমরা ধরে নিচ্ছি যে সামনে এই কোম্পানিটার ইকুইটি গ্রোথ রেট 8.5% করে হবে। তো এইটা যদি আমরা ধরি 3% আর 8.5%, সেক্ষেত্রে এই কোম্পানিটার জন্য আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসে 118 টাকা 97 পয়সা, বা অলমোস্ট 119 টাকা। সো এটা আসলে আমাদের হিসাবে 8.98% ওভার ভ্যালুড আছে, বা তার ক্ষেত্রে মার্জিন অফ সেফটি আসলে -8.98%। আমরা আসলে দুইটা মডেলে তার ভ্যালুয়েশন করেছি। যেটা ছিল আসলে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে তার ভ্যালুয়েশন বা ভ্যালু পেয়েছি 255 টাকা, আর রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি 118 টাকা। তো এই দুইটা যদি আমরা অ্যাভারেজ করি, তার অ্যাভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু দাঁড়ায় 187 টাকা, যেটা আমাদের হিসাবে 43.35% আন্ডার ভ্যালুড আছে। তো এক্ষেত্রে দেখাই যাচ্ছে যে আসলে তার ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশনটা একটু বা অনেক বেশি এসেছে, যেহেতু আসলে সে তার ডিভিডেন্ড পেআউট রেশিওটা মোটামুটি ভালো মেনটেন করেছিল। আর সেক্ষেত্রে আসলে আমরা চাইলে ওইখানে যদি নাম্বারটা একটু কমিয়ে ধরি, তার মার্জিন অফ সেফটিটাও কিন্তু কমে যাবে। তো এই ছিল আমাদের ইউপিজিডিসিএল বা ইউনাইটেড পাওয়ারের অ্যানালাইসিস। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারা কমেন্টে জানাবেন যে নেক্সট কোন স্টকের অ্যানালাইসিস আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।